হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা ওই 2024 আরআরবি টেকনিশিয়ানের এক্সাম যে হয়ে গেছিলো, সেই এক্সামে তো আমরা বায়োলজি কমপ্লিট করে দিয়েছি। তার এটা আমরা কেমিস্ট্রির যে কোশ্চেনগুলো এসেছিলো 2024 সমস্ত শিফটে, সেই কোশ্চেনগুলো আমরা দেখবো, চ্যাপ্টার ওয়াইজ দেখবো। এবং এটা মোটামুটি 250 প্লাস কোশ্চেন আছে, মানে প্রায় 250 প্লাস কোশ্চেন এসেছিলো, মানে এবং সেটাকে আমরা বিভিন্ন পার্টে দেখবো এবং ছোটো ছোটো করে ভিডিও দেখবো। আজকের ভিডিওতে প্রায় 20টার মতো কোশ্চেন আছে, পরের ভিডিওতে হয়তো থাকবে 30টা এরমভাবে, তারপরে 20টা 30টা এরমভাবে কোশ্চেন থাকবে। আমরা এটাকে শেষ করব। এবং তার সাথে তোমরা তো জানোই যে আমরা যে মোটামুটি 2024 যে কটা এক্সামিনেশান হয়েছিল, বিশেষ করে টেকনিক্যাল পোস্টের, যেমন হচ্ছে গিয়ে এএলপি, জেই এবং এই টেকনিশিয়ান, তো এদের 3টে সাবজেক্ট, বিশেষ করে বায়ো, কেমিস্ট্রি এবং ফিজিক্সের যাবতীয় যা কোশ্চেন এসেছিলো আমরা চেষ্টা করছি কমপ্লিট করা। তার মধ্যে এলপি, জেই এবং টেকনিশিয়ানে বায়োলজি সমস্ত কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে। এলপি, জেইর কেমিস্ট্রি কোশ্চেন কমপ্লিট হয়ে গিয়েছে। আজকের থেকে টেকনিশিয়ানের কেমিস্ট্রি কোশ্চেন শুরু হচ্ছে। আর এলপি, জেই এবং টেকনিশিয়ানের ফিজিক্সের কোশ্চেনটা আমাদের বাকি রয়েছে, যেটা আমরা খুবই তাড়াতাড়ি কমপ্লিট করব। এবং তার সাথে আমাদের যে অন্য যে এটা চলছে, যেমন আরপিএফে কনস্টেবল, এর মধ্যে একটা নন টেকনিক্যাল পোস্টের একটা পরীক্ষা ছিল, যেটা অ্যাকচুয়ালি যেখানে প্রায় জিকে কোশ্চেন এসছে ধরো প্রায় মানে 36টা শিফট এক্সাম হয়েছিল, প্রত্যেকটা শিফটে 50টা করে জিকে কোশ্চেন ছিল। সেই জিকে কোশ্চেনগুলো আমরা দেখছি। এটা অ্যাকচুয়ালি আরপিএফে কনস্টেবলের, এবং চেষ্টা করবো এরপরে আরপিএফের এসআইয়ের যে কোশ্চেন্সগুলো আছে সেগুলোকেও যথাক্রমে দেখার। তার আগে তবে তার অত বেশি কোশ্চেন ছিল না, সেই তুলনায় আরপিএফে কনস্টেবলে বেশি কোশ্চেন ছিল। তার মধ্যে আমরা টোটাল ছটা, মানে দুদিনের টোটাল 3টে করে শিফটে, 6খানা শিফটের আমরা কোশ্চেন্স কমপ্লিট করে ফেলেছি এবং তার ভিডিও কমপ্লিট করে ফেলেছি, এবং সেটা তোমরা দেখেছেও। তো এরপরে আমরা ওই ভিডিওর মাধ্যমে ওটা কমপ্লিট করবো। তাহলে আজকের যে ভিডিওটা হচ্ছে সেটা টেকনিশিয়ানের 2024 কেমিস্ট্রি অল আস্কড কোশ্চেন। তাহলে চলো ভিডিওটা শুরু করি, এবং ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তোমরা দেখো। এবং এখানে অনেক কনসেপ্ট নিয়ে আমরা আলোচনা করবো বা ডিসকাশন করবো। তার প্রথম কোশ্চেন চলে আসছে, তড়িৎ বিশোধন পদ্ধতি বা তড়িৎ বিশ্লেষণের যে বিশোধী পদ্ধতি আছে, তার মাধ্যমে যে অশুদ্ধিগুলো পাওয়া যায় তাদেরকে কি বলা হয়? ইন ইলেকট্রোলাইটিক রিফাইনিং প্রসেস, অন পাসিং দ্য কারেন্ট ইম্পিউরিটিস সেটেল ডাউন, দোজ ইম্পিউরিটিস আর নোন অ্যাজ। তো সেই ইম্পিউরিটিগুলোকে কী বলা হয়? এটা অ্যাকচুয়ালি ইলেকট্রোলাইটিক মাঠ, গাঙ্গিউ, ক্যাথোড মেট এবং অ্যানোড মাঠ। এটা অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হলো এরকম যে যখন আমরা ধাতু যে নিষ্কাশন করি, সেই ধাতু নিষ্কাশনের বিভিন্ন পদ্ধতি আছে, তার মধ্যে বলা হয় তড়িৎ বিশোধন পদ্ধতি। তো এই বিশোধন পদ্ধতিতে কী করা হয়? এই যে কপার, টিন, জিঙ্ক এগুলো আছে, এবং গোল্ড এবং সিলভার, এই সমস্ত মেটালগুলোর ক্ষেত্রে এই তড়িৎ বিশোধন পদ্ধতিটা ব্যবহার করা হয়। এবং এখানে কি করা হয়? এখানে যে অশুদ্ধ ধাতু থাকে তা সেই দ্বন্দ্বটাকে আমরা অ্যানোড হিসাবে ব্যবহার করি, আর যেটা মানে তার ওই ধাতুটার একটা বিশুদ্ধ দণ্ড নেওয়া হয় ধরো, এবং তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করি। তাহলে এবং ওই যে একটা নেওয়া হয় যাকে বলা হয় জলীয় দ্রবণ, যেটা অ্যাকচুয়ালি তড়িৎ বিশ্লেষ্য হিসেবে কাজ করে, এবং সেটা ওই ধাতুটার যে কোনো লবণের একটা, মানে যে ধাতুটাকে আমরা করছি, তাহলে সেই ধাতুটা যখন অশুদ্ধ ধাতু নেওয়া হচ্ছে তখন তাকে আমরা অ্যানোড হিসেবে ব্যবহার করছি। আবার যখন সেটা বিশুদ্ধি ধাতু, মানে ওর যে আরেকটা পার্ট, তাকে আমরা ক্যাথোড হিসেবে ব্যবহার করছি। তাই অ্যানোড এবং ক্যাথোড নেওয়া হলো। আর এই দুটো যখন একটা যে দ্রবণের মধ্যে রাখা হবে, সেই দ্রবণটা হবে ওই ধাতুটার যে কোনো একটা লবণের দ্রবণ। তো এরকম একটা পাত্র থাকছে, এবং তার মানে এবারে বলা হচ্ছে যখন আমরা ওই যে পদ্ধতিটা, ওই পদ্ধতিটার মাধ্যমে এটাকে যে স্ট্রাকচারটাকে বানিয়ে নেওয়া হলো, এবং তারপর যখন এই তড়িৎ বিশ্লেষ্য, এই যে এখানে লিকুইড আছে, এর মধ্যে যখন আমরা জল চালনা করছি, তখন কি হয়? এটা অ্যাকচুয়ালি এই একটা দণ্ড, এই একটা দণ্ড, এটা প্লাস, এটা মাইনাস হয়ে থাকে। তো এদের মধ্য দিয়ে যখন তড়িৎ চালনা করা হয়, তখন কি হয়? তখন ওই অ্যানোড থেকে, এই যে মানে এই অ্যানোড আছে, অ্যানোড থেকে অ্যাকচুয়ালি ধাতুগুলো তড়িৎ বিশ্লেষণের মধ্যে দ্রবীভূত হয়, মানে যেটা অ্যানোড, যেটা অশুদ্ধ ধাতু থাকে, সেখান থেকে তড়িৎ বিশ্লেষণের মধ্যে দ্রবীভূত হয়, এবং তড়িৎ বিশ্লেষ্য থেকে সমতুল্যাঙ্কের পরিমাণে কিছু পরিমাণ ধাতু, যেটা অ্যাকচুয়ালি সমতুল্যাঙ্কের কিছু পরিমাণ ধাতু থাকে, যেটা ওই মানে ক্যাথোডে সঞ্চিত হয়। এই তড়িৎ বিশ্লেষ্য থেকে সমপরিমাণ, তাহলে যে পরিমাণ ধাতু এই অ্যানোড থেকে তড়িৎ বিশ্লেষণের মধ্যে জমা হচ্ছে, সেই সমপরিমাণ ধাতু ক্যাথোডের মধ্যে সঞ্চিত হয়। আর এই সমস্ত অশুদ্ধিগুলো যখন মানে হয়ে যায়, বেরিয়ে যায়, তারপর অপদ্রব্যগুলো মানে
এর মধ্যে কিছু অপদ্রব্য থাকে যেগুলো অ্যানোডের তলদেশে সঞ্চিত হয়, এই অ্যানোডের তলায় সঞ্চিত হয়। একে বলা হয় ক্যাথোড, একে বলা হয় অ্যানোড মাট, একে অ্যানোড ম্যাট বা অ্যানোড কাদা। এটাই হলো অ্যানোড। তাহলে এটা ওই তড়িৎ বিশ্লেষণ বা ইলেকট্রোলাইসিস পদ্ধতির মানে ইলেকট্রোলাইসিস পদ্ধতির এই মাধ্যমে করা হয়। তারপরে চলে আসছে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বা নিম্নলিখিত কোন রাসায়নিক বিক্রিয়ার নাম এবং উদাহরণটা সঠিক। হুইচ অফ দ্য ফলোয়িং পেয়ার্স অফ দ্য নেম রিয়াকশন অ্যান্ড ইটস এক্সাম্পল আর কারেক্টলি মেথড বা কারেক্টলি ম্যাচ। সেক্ষেত্রে বলা হয় স্যাপনিফিকেশন। স্যাপনিফিকেশন পদ্ধতি কী হয়, ইথানল ইথানলের সাথে কি হচ্ছে H2SO বিক্রিয়া করে ইথিন উৎপন্ন করে না, এটা তো একদমই হবে না। প্রথমত স্যাপনিফিকেশন সাবান তৈরি করার পদ্ধতি যাকে বলে, সেখানে ইথিনের কোনো গল্প নেই। এস্টারিফিকেশনের ক্ষেত্রে কী হয়, এস্টারিফিকেশন পদ্ধতি হলো এমন একটা ইথানিক অ্যাসিডের সাথে ইথানল বিক্রিয়া করে প্রেজেন্ট অফ বিভিন্ন ক্যাটালিস্টে, সেক্ষেত্রে এস্টার তৈরি করে। এস্টার হলো এক ধরনের সুগন্ধি পদার্থ। তারপরে বলা হচ্ছে ডিহাইড্রেশনটা কি, তারপরটা দেখি আমরা ডিহাইড্রেশনটা কি। ডিহাইড্রেশন হচ্ছে দ্য রিয়াকশন অফ এস্টার্স উইথ সোডিয়াম হাইড্রোক্সাইড টু ফর্ম সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। তো ওই ডিহাইড্রেশন পদ্ধতিতে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে সোডিয়াম সল্ট বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিড উৎপন্ন করে। তো এর মধ্যে অপশানসগুলো বলছে এ বি সি আর রাইট কখনো নয়, কারণ এক একটা ভুল মানে এটা হবে না, এখানে এক একটা তো ভুল হয়ে গেল, তার মানে হবে না, আর সিটটা তো রাইট নয়। সুতরাং তাহলে অ্যান্সার কী হবে, অ্যান্সার হবে বিটটা রাইট, যে এস্টারিফিকেশন যে পদ্ধতিটা হলো সেটাই একমাত্র রাইট। তারপরে চলে আসে 3 নম্বর, বলা হয় কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম এবং পটাশিয়াম লবণের দীর্ঘ শৃঙ্খল কী নামে পরিচিত। সোডিয়াম অর পটাশিয়াম সল্ট অফ দ্য লং চেন কার্বক্সিলিক অ্যাসিড ইজ নোন অ্যাজ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং। এটাকে বলা হয় যে এটাকে বলা হয় ডিটারজেন্ট। তারপরে এটাকে কী বলা হয় ডিটারজেন্ট শপ মিসেল বোথ ডিটারজেন্ট আর শপ না, এটাকে বলা হয় এটাকে যতক্ষণে যে আমরা বলতে পারি সাবান বলতে পারি, বা সাবান বলতে পারি। কার্বক্সিলিক অ্যাসিডের বলা হয় যে লবণের কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম পটাশিয়াম লবণের দীর্ঘ শৃঙ্খলটাকে বলা হয় সোপ বা সাবান। এটাকে আমরা বলি সাবান, যে আমরা সাবান মাখি সেটা অ্যাকচুয়ালি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম বা পটাশিয়ামের দীর্ঘ শৃঙ্খল লবণ হয়ে থাকে। তারপরে চলে আসছে তড়িৎ বিশোধন পদ্ধতিতে যখন ধাতুকে নিষ্কাশন করা হয়, ঠিক আছে, তো যে তড়িৎ বিশেষ্য থাকে সেটা কোন উপাদানে তৈরি হয়। ইন ইলেকট্রোলাইটিক রিফাইনিং প্রসেস অফ মেটালস, একটু আগে যেটা আমরা বললাম যে ওই তড়িৎ বিশোধন পদ্ধতিতে যে ধাতুটাকে নিষ্কাশন করা হয় সেটা তড়িৎ বিশেষ্য থাকে, সেটা কী হয়। তো দ্য ইলেকট্রোলাইটিক ইজ মেড অফ দ্য হুইচ অফ দ্য ফলোয়িং। তো কম্বিনেশন অফ দ্য পিওর মেটাল অ্যান্ড মেটাল অফ সল্ট, ইমপিওর মেটাল সল্ট অ্যান্ড পিওর মেটাল। তো এখানে কম্বিনেশনটা কী থাকে, এখানে অ্যাকচুয়ালি কম্বিনেশনটা থাকে যেরকম যে মেটাল সল্ট, যে ধাতুটার তড়িৎ বিশেষ্য করা হবে সেই ধাতুটার তড়িৎ বিশোধন করা হবে, তার একটা লবণের দ্রবণ তৈরি করা হয়, সেটাই অ্যাকচুয়ালি এখানে কাজ করে। তারপরে চলে আসছে, এটা এসেছিলো কবে 27/12/24 এসেছিলো, তার আগেরগুলো যখন 29/12, তার আগেরটা যেমন 27/12, তার আগেরটা যেমন 20/12, এরমভাবে আমরা কোশ্চেন দেখে যাচ্ছি। তো ইথানলকে যখন আমার 5 নম্বর কোশ্চেন, ইথানলকে যখন 443 কেলভিন টেম্পারেচারে ঊর্ধ্বে গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিত উত্তপ্ত করা হয় তখন কোন যৌগ পাওয়া যায়। হিটিং অফ দ্য ইথানল অ্যাট দ্য 443 উইথ কেলভিন উইথ এক্সেস কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড ইয়েল্ড হুইচ অফ দ্য ফলোয়িং। তাহলে ইথানলকে যখন আমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডের ঊর্ধ্বে উত্তপ্ত করা হয় তখন কি পাওয়া যায়, তখন পাওয়া যায় যখন ইথিন পাওয়া যায়। ইথিন অ্যাকচুয়ালি হচ্ছে কি ওই যেমন আমরা পড়ি অ্যালকাইনের তাহলে এটা হলো অ্যালকেনের মধ্যে পড়ে ইথিন, অ্যালকিন নয়। তারপরে বলা হচ্ছে এটা অ্যাকচুয়ালি ডাবল বন্ডের হবে, ইথেন হলে আলাদা, এটা ইথিন, এটা অ্যাকচুয়ালি ডাবল বন্ডের। সবসময় অ্যালকোহল থেকে ইথানল থেকে ইথানল গাঢ় সালফিউরিক অ্যাসিড উপস্থিত উত্তপ্ত করলে তা থেকে যত কমে যে ইথিন পাওয়া যায়। ইথিনের সংকেত হয় এরকম CH2 CH2 হয়ে গেল ইথিন। তো জলটাকে বার করে দেওয়া হয়। তারপরে 6 নম্বর বিক্রিয়া বলা হয় যে ক্লোরিনের আইসোটোপিক যৌগ যেমন 35U এবং 37U প্রকৃতিতে কি অনুপাতে থাকে। তো দ্য টু আইসোটোপিক ফর্ম অফ দ্য ক্লোরিন উইথ মাসেস 35U and 37U আর ফাউন্ড ইন হুইচ অফ দ্য ফলোয়িং রেশিও ইন দ্য নেচার। তো এটা প্রকৃতিতে যেরকম, এটা খুবই একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা প্রকৃতিতে যেরকম 3:1 অনুপাতে থাকে, এটা খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা পরীক্ষা এসেছিল এবং এসেছিলো যখন 24/12 এসেছিলো। তো এইরকম টাইপের কোশ্চেনে কিন্তু এবার এনটিপিসি বা গ্রুপ ডিতে আসার চান্সও রয়েছে। তারপরে বলা হচ্ছে 7 নম্বরটা, জলাকর্ষী এবং জলবিকর্ষী প্রান্তগুলো সাবানের কীরূপ আচরণ করে। হাইড্রোফোবিক এবং হাইড্রোফিলিক এন্ড অফ দ্য সফট মলিকুল, কোথায় গেল সব মলিকুলস, বলতে হবে যে হাইড্রোফোবিক অ্যান্ড
কিরূপ আচরণ করে থাকে। তো এরা অ্যাকচুয়ালি কিরূপ আচরণ করে থাকে বলা হচ্ছে যে এরা যে আচরণটা করে সেটা হলো কি এরা অ্যাকচুয়ালি যে আচরণটা করে এখানে অপশনসগুলোর মধ্যে কী কী রয়েছে, প্রথমে ইন্টারাক্ট উইথ হাইড্রোকার্বনস অ্যান্ড ইন্টারাক্ট উইথ বেস, এটা অ্যাকচুয়ালি বেস হবে, ঠিক আছে, এটা বেস রেসপেক্টিভলি। তারপরে বলা হচ্ছে ইন্টারাক্ট উইথ ওয়াটার অ্যান্ড ইন্টারাক্ট উইথ দ্য হাইড্রোকার্বন রেসপেক্টিভলি। তারপরে বলা হচ্ছে ইন্টারাক্ট উইথ হাইড্রোকার্বন উইথ ওয়াটার রেসপেক্টিভলি অ্যান্ড ইন্টারাক্ট উইথ ওয়াটার অ্যান্ড ইন্টারাক্ট উইথ অ্যাসিড রেসপেক্টিভলি। তো এখানে বলা হচ্ছে যেটা সেটা অ্যাকচুয়ালি কি যে ওই যে ওর জলাকর্ষী এবং জলবিকর্ষী হাইড্রোফোবিক এবং ফিলিক এই যে আয়নটা থাকে সেটা অ্যাকচুয়ালি কী করে, ইন্টারাক্ট উইথ হাইড্রোকার্বনের সাথে ইন্টারাক্ট করে উইথ জল। হাইড্রোকার্বনগুলো মোটামুটি জলের সাথে ইন্টারাক্ট করে আর কি, ব্যাস। তারপরে বলা হয়েছে যে নিম্নলিখিত কোন ধাতু লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, লঘু অ্যাসিডের সাথে বিক্রিয়াতে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে থাকে সেটা কি, যথাক্রমে যে হুইচ অফ দ্য ফলোয়িং মেটালস রিয়াক্ট উইথ দ্য ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড টু ইভলভ হাইড্রোজেন, সেটা হবে কি ম্যাঙ্গানিজের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে হাইড্রোজেন গ্যাস। তারপরে চলে আসছে ইথানলকে 443 কেলভিন উষ্ণতায় উত্তপ্ত করে গালো সালফারিক অ্যাসিড উত্তপ্ত করলে কোন যৌগ পাওয়া যায়, ওটা পাওয়া যায় ইথিন এবং ওয়াটার পাওয়া যায়, ইথিন এবং ওয়াটার পাওয়া যায়। তো সেক্ষেত্রে পাওয়া যায় ইথিন এবং ওয়াটার। হোয়াট প্রোডাক্ট উইল বি ফ্রমড ইথানল অ্যাট 443 টেম্পারেচার এক্সেস কম। তো এটা অ্যাকচুয়ালি আগেরটা ইথেনই হবে, এটা এই কোশ্চেনটা ছিল। যাই হোক, এটা মোটামুটি ইথেন এবং ওয়াটার পাওয়া যায়। তারপরে চলে আসছে নিম্নলিখিত বিক্রিয়ায় কোনটা একটা কঠিন উপজাত পদার্থ হিসেবে কাজ করে, যেমন হচ্ছে কি হুইচ অফ দ্য ফলোয়িং সাবস্টেন্স ইজ সলিড ফ্রম ইন দ্য গিভেন রিয়াকশন। সোডিয়াম সালফেট মানে Na2SO4 এর সাথে বেরিয়াম ক্লোরাইড BaCl2 বিক্রিয়া করছে, ঠিক আছে, Na2SO4 এর সাথে BaCl2 বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড NaCl, তার মানে 2NaCl আর বেরিয়াম সালফেট BaSO4 2 Na2SO4 2 সাথে বিক্রিয়া করছে, এটা BaSO4 2 উৎপন্ন করছে, তো বেরিয়াম সালফেট উৎপন্ন করছে। এর মধ্যে বলতে হবে যে সোডিয়াম ক্লোরাইড অ্যাকচুয়ালি কী হয় জানো তো, লবণ। তো সোডিয়াম ক্লোরাইড কী হয়, লবণ হয়। তাহলে এর মধ্যে কঠিন পদার্থ কোনটা হয়, উপাদান পদার্থ সলিড ফ্রম অ্যাজ গিভেন রিয়াকশন, সেক্ষেত্রে কী হবে বেরিয়াম ক্লোরাইড বেরিয়াম সালফেট সোডিয়াম সালফেট সোডিয়াম ক্লোরাইড। তো উপাদান পদার্থ হিসেবে কাজ করবে কি বেরিয়াম সালফেট। তারপরে চলে আসছে যে উপাদান 11টা হুইচ অফ দ্য ফলোয়িং মানে নিম্নলিখিত কোনটি আর্গনের আইসোবার। আর্গনের কী হয়, আর্গন এগুলো যতক্ষণে যে ওই নোবেল গ্যাসের মধ্যে পড়ে, হিলিয়াম নিয়ন আর্গন। তো আর্গনের অ্যাকচুয়ালি আইসোবার আর্গনের নাম্বার হয়ে থাকে 40 মতো, ঠিক আছে। তো সেক্ষেত্রে আর্গনের কি কাছাকাছি কি হবে, অ্যাটমিক নাম্বার হতে 40, সেক্ষেত্রে কাছাকাছি হবে যেরকম আছে ক্যালসিয়াম হচ্ছে আর্গনের আইসোবারের মধ্যে পড়ে, হয়ে গেল। তার 12টা কপার বা তামাকে যখন বায়ুর উপস্থিতি উত্তপ্ত করা হয় তখন কী পাওয়া যায়, হুইচ অফ দ্য ফলোয়িং প্রডিউসড হোয়েন কপার ইজ হিটেড ইন দ্য প্রেজেন্স অফ দ্য এয়ার। বাতাসের উপস্থিতি যখন কপার উত্তপ্ত করা হয় তখন কী পাওয়া যায়, তখন পাওয়া যায় সেটা অ্যাকচুয়ালি হলো কপারকে যখন আমরা উত্তপ্ত করব তখন পাবো ওই যে ব্ল্যাক কালার কপার অক্সাইড, ব্রাউন কালার কপার অক্সাইড, ব্ল্যাক কালার কপার অক্সাইড 1 এবং ব্লু কালার কপার। তো এখানে পাবো আমরা ব্ল্যাক কালার্ড কপার অক্সাইড পাবো, ঠিক আছে, 12 দাগেরটা। তারপরে চলে আসে 13 দাগেরটা, লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে কোন দুটো ধাতু, লঘু নাইট্রিক অ্যাসিডের সাথে মানে হুইচ মেটালস প্রডিউস হাইড্রোজেন গ্যাস হোয়েন ট্রিটেড উইথ দ্য ভেরি ডাইলিউট নাইট্রিক অ্যাসিড। তো সেক্ষেত্রে ম্যাঙ্গানিজ, কপার এবং কোবাল্ট, ম্যাঙ্গানিজ এবং কোবাল্ট, ম্যাগনেসিয়াম এবং কপার।
তো সেক্ষেত্রে যেরকমের যে ওই ম্যাগনেসিয়াম এবং ম্যাঙ্গানিজ এই দুটোই যেরকমের যে ধাতু, এরা এই দুটো ধাতু হাইড্রোজেনের এর সাথে বিক্রিয়া করে, নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে যেরকম হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। তারপরে চলে যাচ্ছে কোন মিশ্রণ থেকে বা কোনো মিশ্রণ থেকে কোলয়েডীয় কণা পৃথক করতে কোন পদ্ধতি ব্যবহার করা। হুইচ অফ দ্য ফলোইং টেকনিক ইজ ইউজ টু সেপারেট কোলয়েডীয় পার্টিকেল ফ্রম দ্য মিক্সচার? ফিল্ট্রেশন, ইভাপোরেশন, ডিস্টিলেশন এবং সেন্ট্রিফিউগাল। তো সেক্ষেত্রে কী করা হয়, সেক্ষেত্রে হচ্ছে কি বলা হয় সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে। সেন্ট্রিফিউগেশন পদ্ধতির মাধ্যমে কি করা হয়, ওই বলা হয় যে মিশ্রণ থেকে পৃথক করা হয়। তারপরে অটোমোবাইল বলা হয় যে 15 দাগ, অটোমোবাইল নিঃশেষিত পদার্থগুলো কোন বিচ্যুতি দশায় পাওয়া যায় প্রকৃতিতে। তো হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসপার্স ফেজ অফ দ্য অটোমোবাইল এক্সস্ট? গ্যাসিয়াস স্টেট, সলিড স্টেট, গ্যাসিয়াস ফেজ, সলিড ফেজ, প্লাজমা ফেজ এবং লিকুইড ফেজ। সেক্ষেত্রে পাওয়া যায় কী হিসাবে, বলা হয় লিকুইড ফেজ, এই সলিড ফেজিসে পাওয়া যায়। ঠিক আছে, তারপরে চলে আসছে কার্বন মনোক্সাইড, যেটা অ্যাকচুয়ালি হাইড্রোজেন অণুর সাথে বিক্রিয়া করে কোন যৌগ উৎপন্ন করে। কার্বন মনোক্সাইড রিয়াক্ট টু দ্য হাইড্রোজেন মলিকুল ইল্ড হুইচ অফ দ্য ফলোইং কম্পাউন্ড? তো কার্বন মনোক্সাইড অ্যাকচুয়ালি কোন পদার্থ উৎপন্ন করে, সেক্ষেত্রে উৎপন্ন করে যতক্ষণে যে বলা হয় মিথানল উৎপন্ন করতে কার্বন। অপশান কোথায় আছে? CH4+O2 না, মিথানের সাথে অক্সিজেন না, C+H2O, CH3OH। মিথানল উৎপন্ন করে যতক্ষণ এবং এটা কার্বন মনোক্সাইডের সাথে যখন হচ্ছে গিয়ে বিক্রিয়া করবে তখন উৎপন্ন করবে হাইড্রোজেনের বিক্রিয়াতে মিথানল। তারপরে চলে আসে 17টা, মাখনের বিস্তৃত দশা কী হয়? হুইচ অফ দ্য ফলোইং ইজ দ্য ডিসপার্স ফেজ অফ দ্য বাটার? অনলি লিকুইড, অনলি সলিড, বোথ সলিড অ্যান্ড লিকুইড। তো মাখন যতক্রমে অনলি সলিডটি হয়ে থাকে এর বিস্তৃত দশা যাকে বলা হয়। বিস্তৃত দশা বিস্তার মাধ্যম অনেক সময় কঠিন হয়। তো এবং সলের উদাহরণ কোনটা? হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ এ সল? ফোম, মিল্ক অফ ম্যাগনেশিয়া, রাবার, ফেস ক্রিম। তো সেক্ষেত্রে সলের এক্সাম্পল অফ সলের মধ্যে পড়ে যতক্ষণে যে ওই বলা হয় ফেস ক্রিম, যেটা হয় ফেস ক্রিমটা সলের মধ্যে সলের এক্সাম্পলের মধ্যে পড়ে, যেখানে অ্যাকচুয়ালি ওই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যম এদের আলাদা হয়ে থাকে যখন, এবং এই বিস্তৃত দশা এবং বিস্তার মাধ্যমের উপরই ডিপেন্ড করে এদের যতক্ষণে যে বিভিন্ন আকৃতি বা প্রকৃতিতে এদেরকে পাওয়া যায়। তো এই যেমন হচ্ছে গিয়ে ওই যে বলা হয় ফোম, সল, দুধ, বাটার ইত্যাদি, এই যে স্ট্রাকচারগুলো হয়ে থাকে। সেভিং ক্রিম হতে হয় অনেক সময়। তো সলের ক্ষেত্রে কি হয়ে থাকে, সলের ক্ষেত্রে বিস্তৃত দশা যেটা ডিসপার্স মিডিয়াম বলা হয় যে বিস্তৃত দশাটা হয়ে থাকে কঠিন। কোথায় গেল সলটা? বিস্তৃত দশা হয়ে থাকে কঠিন আর বিস্তার মাধ্যম হয়ে থাকে তরল। যেমন বাটারের ক্ষেত্রে ব্যাপারটা, এই বাটারের ক্ষেত্রে ঠিক উল্টোটা হয়। সলের ক্ষেত্রে বলা হয় ডিসপার্স মিডিয়াম আর এটা যেমন এটা ছিল মাখনের ক্ষেত্রে বিস্তৃত দশা বা ডিসপার্স ফেজ। এর ক্ষেত্রে যেমন ডিসপার্স ফেজটা হয়ে থাকে লিকুইড আর ওই যে মিডিয়ামটা হয়ে থাকে সলিড। এর ক্ষেত্রে ঠিক উল্টো হয়ে থাকে। এর ক্ষেত্রে সলের ক্ষেত্রে ডিসপার্স ফেজ মানে বিস্তৃত দশাটা হয়ে থাকে সলিড, আর বিস্তার মাধ্যম যেটা হয় সেটা হয়ে থাকে লিকুইড। মাখন আর এর মধ্যে ডিফারেন্স এটা। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তারপরে চলে আসছে রাসায়নিক শিল্পে ব্লিচিং পাউডার কোন কাজে ব্যবহৃত হয়? রাসায়নিক শিল্পে ইন দ্য কেমিক্যাল ইন্ডাস্ট্রি ব্লিচিং পাউডার ইজ ইউজড ইন অ্যাজ কী হিসেবে ব্যবহার করা হয়? অ্যাজ এ ফায়ার এক্সটিংগুইশার, অ্যাজ এ ডিহাইড্রেটিং এজেন্ট, অ্যাজ এ অক্সিডাইজিং এজেন্ট অ্যান্ড রিডিউসিং এজেন্ট। এটা অ্যাকচুয়ালি অক্সিডাইজিং এজেন্ট হিসেবে ব্যবহার করা হয়। নিকেল অনুঘটক উপস্থিতিতে বনস্পতি তেলের হাইড্রোজেনেশন পদ্ধতিকে কী বলা হয়? নিকেল অনুঘটক উপস্থিতিতে বনস্পতি তেলের হাইড্রোজেনেশন পদ্ধতিকে বলা হয় যে দ্য কেমিক্যাল রিয়াকশন দ্যাট ক্যারি দ্য হাইড্রোজেনেশন অফ ভেজিটেবল অয়েল ইন দ্য প্রেজেন্স অফ দ্য নিকেল ক্যাটালিস্ট ইজ কল অ্যাডিশন রিয়াকশন, এলিমিনেশন রিয়াকশন, কম্বাশন রিয়াকশন অ্যান্ড রিঅ্যারেঞ্জমেন্ট রিয়াকশন। তো একে কী বলা হয়? অ্যাকচুয়ালি একে বলা হয়ে থাকে যেরকমে যে অ্যাডিশন রিয়াকশন, সংযোজী বিক্রিয়ার মাধ্যমে। তো বনস্পতি তেল পাওয়া যায় যতক্ষণে যে ওই এর পদ্ধতির মাধ্যমে। যাই হোক, তো তাহলে আমরা মোটামুটি 20টা কোশ্চেন দেখলাম, যেটা আমাদের এটা পার্ট 1-এর মধ্যে পড়লো, এবং ইম্পর্টেন্ট কোশ্চেন এবং ইম্পর্টেন্ট টপিকগুলো আমরা ডিসকাস করলাম। এবং এই টেকনিশিয়ান এটা কমপ্লিট করার পর আমরা টোটাল কেমিস্ট্রির উপর একটা আলাদাভাবে বিভিন্ন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোকে নিয়ে বা চ্যাপ্টার ধরে বিভিন্ন কোশ্চেনগুলোকে নিয়ে আলাদা একটা ভিডিও বানাবো, যেগুলো পরীক্ষার আগে খুব ইম্পর্টেন্ট হবে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত ভিডিও এ পর্যন্ত। থ্যাংক ইউ।